আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নিভা। আজও সকাল থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল 7:30টার দিকে ভারী বৃষ্টি শুরু হয়। সকালে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। বৃষ্টির কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয় এবং সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না রাজধানীবাসী। গতকালের ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, তার মধ্যে কিছু জায়গায় এখনও পানি কমেনি। এতে স্কুলগামী শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা ঢাকাসহ সারা দেশে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দর্শক, ঢাকার বৃষ্টি পরিস্থিতি ও জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, বৃষ্টির কারণে মানুষের কি ধরনের ভোগান্তি হচ্ছে এবং সেখানকার অবস্থা কি আমাদের জানাবেন? বর্তমানে আমরা অবস্থান করছি রাজধানীর আগারগাঁয়ে এবং এখানে আমরা এসে যতটুকু দেখতে পেরেছি যে রাজধানীবাসী যারা সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে তারা তাদের যে নিজস্ব কর্মস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যারা আছেন তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং আপনারা জানেন যে আজকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে শিক্ষার্থীরা থেকে শুরু করে যারা কর্মজীবী মানুষজন আছেন তারা তাদের কর্মস্থলে যাওয়া শুরু করেছেন এবং সকালে বৃষ্টির কারণে তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত ছিলেন সে বিষয়টি হলো জলাবদ্ধতা, কিন্তু বৃষ্টির যে তীব্রতা সে তীব্রতায় এখন পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। আপনাদের যদি জানিয়ে রাখি যে গতকাল তীব্র বৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং মিরপুর কাজীপাড়া যে এলাকা সেই এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সব কিছুতে একদমই পানিতে ডুবে গিয়েছিল এবং কোমর পর্যন্ত পানি উঠেছিল। এখন আমরা আজকে সকালে কাজীপাড়া শেওড়াপাড়া এই জায়গাগুলো ঘুরে দেখেছি এবং রাজধানীর অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখেছি যে জলাবদ্ধতার যে পানি সেটি অনেকাংশে সেটি নেমে এসেছে এবং রাস্তায় শুধুমাত্র রাস্তার দুপাশে কিছু কিছু ক্ষেত্রে পানি আমরা দেখতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত জলাবদ্ধতার তেমন কোনো সৃষ্টি হয়নি। তবে বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষ কিছুটা ভোগান্তি পাচ্ছে, কারণ যে পরিমাণ বাস এবং অন্যান্য পরিবহন থাকার কথা সেদিকে পরিবহন সংকট একটা আমরা দেখতে পেরেছি এবং মেট্রো রেলে যার কারণে চাপ অনেকটা বেড়ে গেছে। এই ছিল রাজধানীর যে আগারগাঁও থেকে আমার কাছে বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। রাতে বৃষ্টি না হয় চট্টগ্রাম ও বান্দরবান সহ দেশের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। চট্টগ্রাম শহরের কয়েকটি স্থানে সামান্য জলাবদ্ধতা থাকলেও রাতে অনেক স্থানের পানি নেমে যাওয়ায় মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে থাকা বন্যা কবলিত মানুষগুলো তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে কাদামাটি ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে থাকায় 10 থেকে 15টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এদিকে পানি অপসারণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। দর্শক, এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের।
ইবা আসলে যেমনটি বলেছেন, একটু স্বস্তির খবর হচ্ছে যে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত আসলে চট্টগ্রামে বৃষ্টি হয়নি, যার কারণে জলাবদ্ধতা কিছুটা কমেছে এবং চট্টগ্রাম নগরীর যে সমস্ত সড়ক রয়েছে সেখানে কিন্তু এর মধ্যে পানি নাই বললেই চলে। তবে যেগুলো আগে বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে সেগুলো কিন্তু অনেকেই পরিষ্কার করার জন্য কিন্তু তারা মোটর ব্যবহার করতেন এবং বিভিন্নভাবে করতেন। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম নগরীর যেই সমস্ত সড়কগুলো রয়েছে কোথাও কিন্তু পানি নাই, এমনটাই বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে সমস্ত খালগুলো রয়েছে, নালাগুলো রয়েছে যেগুলো দিয়ে আসলে পানি প্রবাহিত, সেগুলো তারা খুবই দ্রুত পরিষ্কার করতেন এবং উভয় প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে প্রত্যেকের ছুটি কিন্তু বাতিল করেছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে এই পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে এবং 12 জন আহত হয়েছেন। চট্টগ্রামের 16টি উপজেলা ও মহানগরের মিলে প্রায় 5,95,000 মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা। তিনি আমাদেরকে আরো বলেছেন আসলে চট্টগ্রামের টোটাল 16টি উপজেলা রয়েছে, এই 16টি উপজেলার মধ্যে মোট 152টি ইউনিয়নীয় পৌরসভার বন্যার পানিতে প্লাবিত হয়েছেন এবং ওনারা বলেছেন বর্তমানে জেলায় প্রায় 1,46,503টি পরিবার সম্পূর্ণ পানি বন্দী অবস্থায় আছেন এবং দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 580টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এইসব আশ্রয়কেন্দ্রে প্রায় 22,000 আশ্রয় নিয়েছেন এবং এদের জন্য প্রায় 1,200 মেট্রিক টন চাউল বরাদ্দ রেখেছেন। তার মধ্যে 710 মেট্রিক টন চাউল কিন্তু ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং 85 লাখ টাকা কিন্তু নগদ সহায়তা রাখা হয়েছে। তার মধ্যে 60 লাখ টাকা বিতরণ করা হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে বিতরণ করা হবে এবং একই সাথে চট্টগ্রামের সাতকানি এবং বাঁশখালীতে কিন্তু খুবই ভয়াবহ বন্যার পরিস্থিতি। সেখানে আজকে সকাল 9টার সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী পরিদর্শনে গেছেন এবং পরিদর্শন শেষে হয়তো তিনি সাংবাদিকদের উচিয়ে ব্রিফ করবেন। তবে এই মুহূর্তে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি উন্নতির দিকে যাবে এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইরকম বেশ কিছু জায়গায় কিন্তু বাসাবাড়িতে পানি আছে, তবে সড়কে কিন্তু এই মুহূর্তে কোনো পানি নেই। তবে ধারণা করা হচ্ছে যদি পরিস্থিতি বৃষ্টি না হয় পরিস্থিতি আরো ভালো হবে, এমনটাই প্রত্যাশা করছেন চট্টগ্রামের জনগণ। একই সাথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 5 দিন পরে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে কিন্তু রেল চলাচল কালকে থেকে শুরু হয়েছে, যেহেতু পানি নেমে গেছে। তবে আপাতত এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ, পরবর্তীতে আরো আপডেট দেব। ধন্যবাদ আপনাকে। দর্শক, এ নিয়ে আরো জানতে গাজীপুরের কালিয়াকোট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, মানুষের ভোগান্তি কেমন দেখছেন এবং কি বলছে পৌর কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ইবা, আপনি যেমনটি গত 2 দিন ধরে দেখেছেন যে কালিয়াকৈর পৌরসভার জলাবদ্ধতা চরম ভোগান্তিতে পড়েছেন এই নগরবাসী। আপনাকে বলে রাখি, আজ কিন্তু যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিণাটি এলাকায়। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাসাবাড়ি তলিয়ে আছে, মাদ্রাসা তলিয়ে আছে এবং বেসরকারি কিছু স্কুলও বন্ধ রয়েছে। সেক্ষেত্রে আপনাকে বলি, সকাল থেকে কিন্তু বিভিন্ন খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেশি রয়েছেন। আমি বিভিন্ন পৌরবাসীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সরকারি যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে অপরিকল্পিতভাবে সেগুলো করা হয়েছে, যার ফলে সেখানে ময়লা আটকিয়ে কিন্তু সেই ড্রেনেজ পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ রয়েছে এবং কি সরকারির সেই ড্রেনেজ দখল করে মার্কেট এবং বিভিন্ন বাসাবাড়ি সেখানে গড়ে উঠেছে, যার ফলে পানি নিষ্কাশন একদম বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইনের সাথে। তিনি জানিয়েছেন পানি নিষ্কাশনের জন্য গতকালকে থেকেই কিন্তু তাদের যে লোকজন রয়েছে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে আপনাকে বলি, কালিয়াকৈর শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 2 শতাধিক শিল্প কারখানা রয়েছে। আপনি জানেন 10 থেকে 15টি শিল্প কারখানা ইতিমধ্যে কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছেন, কারণ সেগুলোর ভিতরে পানি ঢুকেছে। আমি এই মুহূর্তে আপনাকে একটু দেখাই যে বাসাবাড়ির চিত্র। আসলে সকাল থেকেই কিন্তু এই হরিণাটি, বিশ্বাসপাড়া, তারপরে আপনার আছে পূর্ব চান্দরা, সব মিলে মৌচাক ইউনিয়নের কিছু অংশ কিন্তু আজও পানির নিচে তলিয়ে আছে প্রায়
ঘরবাড়ি, মাদ্রাসা, এছাড়া প্রায় 10,000 মানুষ পানি বন্দী রয়েছে এবং কর্তৃপক্ষ বলছেন যে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু পৌরবাসী তাদের সাথে আমি কথা বলেছি, তাদের মাঝে এখনো কোনো সরকারিভাবে অনুদান বা সরকারি খাবার পৌঁছায়নি। এদিকে সবচেয়ে খেটে খাওয়া যে মানুষ রয়েছে, আপনারা জানেন যে আজও কিন্তু বৃষ্টি হচ্ছে এই কালিয়াকুরে, যার ফলে কিন্তু খেটে খাওয়া মানুষ কিন্তু একদম অসহায় হয়ে পড়েছেন এবং তাদের যে বাচ্চা এবং যে স্ত্রী বা পরিবার রয়েছে তারা কিন্তু না খেয়ে দিন কাটাচ্ছেন এবং শুকনো খাবার কিন্তু তাদের দেওয়া হচ্ছে। তবে আপনাকে বলে রাখি, আসলে পৌরসভা সব মিলে পৌরবাসী কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। জি ইভা, এই ছিল কালিয়াকৈর পৌরসভা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ঢাকার সড়কে প্রতিদিনের বাস্তবতা যানজট, আর এই যানজটকে আরও বেশি তীব্র করে তুলছে অবৈধ পার্কিং। ব্যস্ত সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি, মিনি ট্রাক, সারি সারি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকায় রাজধানীর সড়কগুলো কার্যত সংকুচিত হয়ে পড়েছে। সিটি বাসগুলোর বেশিরভাগই সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলায় অপর্যাপ্ত আলো ও সংকেতহীন পার্কিং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। অবৈধ পার্কিং শুধু যান চলাচল ব্যাহত করছে না, সৃষ্টি করছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি ও সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি। রাজধানীর প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ পার্কিং এখন নিত্যদিনের চিত্র। প্রধান সড়কে অবৈধভাবে যান পার্ক করায় 2 লেনের সড়ক নেমে আসে 1 লেনে। কোথাও কোথাও একমুখী চলাচলেও তৈরি হয় অচল অবস্থা। পরিসংখ্যান বলছে, রাজধানীর ঢাকায় যানজটের কারণে প্রতিদিন গড়ে 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বছরে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 98,000 কোটি টাকা। এছাড়া জ্বালানি অপচয়ে ক্ষতি হচ্ছে আরও 11,000 কোটি টাকা। দীর্ঘ যানজটে আর্থিক ক্ষতির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা বাড়ছে। গাবতলী থেকে কাউরন বাজার যেতে স্বাভাবিকভাবে 20 থেকে 25 মিনিট সময় লাগে। সেখানে অবৈধ পার্কিংয়ের কারণে অনেক সময় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স কেউই রেহাই পাচ্ছে না এই যানজট থেকে। যে বাসগুলো আপনার মার্কেটের সামনে দাঁড়ায়, যেখানে সেখানে দাঁড়ায়, এই জন্য আপনার রাস্তার মাধ্যমে আপনার যানজট থাকে। রাস্তার পাশে গাড়ি রেখে মানুষ মার্কেটে যায়, তারপরে অনেক মার্কেটের পার্কিং নাই, এগুলার কারণে যে মানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পার্কিংয়ের জায়গা না থাকাতে হাঁটা চলার রাস্তা যেটা, এখানে পার্কিং করে রাখার কারণে আমাদের মানে যানজটের সৃষ্টি হয়, চলাফেরা কষ্ট হয়। পুলিশ বলছে, মোটরযান অধ্যাদেশ ও সড়ক পরিবহন আইনে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্ক করা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে জরিমানা ও যানবাহন জব্দের বিধান রয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী নিজস্ব পার্কিং রাখার কথা থাকলেও অনেক ভবন মালিক তা মানছে না। পার্কিং এর জন্য প্রচুর যানজট তৈরি হয়, বিশেষ করে আমাদের পিক আওয়ারগুলোতে। পার্কিং সমস্যার জন্য আমাদের একটা স্থায়ী সমাধানে যাওয়া উচিত এবং আমরা যেতেও চাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমরা পার্কিংটাকে কিভাবে আরো সমন্বিতভাবে করে তোলা সম্ভব সেটা নিয়ে আমরা কাজ করছি। নগরবাসীর প্রত্যাশা, নির্ধারিত পার্কিং স্পেস, নিয়মিত আইন প্রয়োগ, প্রভাবশালীদের ক্ষেত্রেও সমান আইন, গণপরিবহন ও ফুটপাত মুক্ত রাখা। হাসান মাহমুদ, RTV, ঢাকা। বৃক্ষরোপণ সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 6:30টায় গুলশানের নিজ বাসভবন থেকে বাস যোগে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বরিশালে দিনের শুরুতে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা শরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। অংশ নেবেন জেলা সদরের 30 গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানেও যোগ দেবেন তারেক রহমান।
দর্শক, বরিশালের গৌর নদীর বাটাজোড়ের শরিকল বাটাজোড় খাল পাড়ে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীম, দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। নেতাকর্মী এবং স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং সেখানে কি কি কর্মসূচি পালন করবেন এবং তাদের প্রত্যাশা কি জানাবেন? ইভা, এই মাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নের সারিকল যে নবনির্মিত খনন করা খাল, সেই খালের পাড়ে বৃক্ষরোপণ করার উদ্দেশ্যে এইমাত্র তিনি পৌঁছেছেন। আমরা আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই যে প্রধানমন্ত্রী যেখানে বৃক্ষরোপণ করবেন সেখানে তিনি পৌঁছেছেন, আর নেতাকর্মী এবং স্থানীয় মানুষের উচ্ছ্বাসের কথা বলছেন। এক কথায় বলা যায় যে এখানকার নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা, তারা বেশ উচ্ছ্বসিত। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যে রয়েছে এই জনপদ, তারপরেও কিন্তু এখানে উচ্ছ্বসিত জনগণ এবং উচ্ছ্বসিত নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে সকাল থেকে অপেক্ষা করছেন। এক কথায় বলা যায় যে সকাল 6টা থেকে প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় তারা এখানে ছিলেন। প্রধানমন্ত্রী এখন যে বরিশালের গৌর নদীর বাটাজোড় ইউনিয়নের যে সারিকল খালের পাড়ে বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ করবেন, সেই স্থলে তিনি এখন আছেন। একটু পরেই সেখানে তিনি একটি নারকেল গাছের চারা রোপণ করবেন এবং এই নারকেল গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এখানে বৃক্ষরোপণ কর্মসূচির একটা উদ্বোধন করবেন, এরকমটাই বলা যায়। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সঙ্গে এখানকার প্রায় 2500 গাছ অর্থাৎ 2500 গাছ এখানে লাগানো হবে, অর্থাৎ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। 2004-এ এই এলাকায় কিন্তু আমি এসেছিলাম, মনে আছে? হয়তো অনেকের সাথে সেদিন দেখা হয়েছিল। আজকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বহু বছর পরে এসেছি। আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিন্তু বলেছিলাম যে সারা বাংলাদেশে আমরা অনেকগুলো কাজের মধ্যে মূল দুটো কাজ করতে চাই। একটা হচ্ছে এই খাল খনন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ সারা বাংলাদেশে, এটাও শহীদ জিয়া শুরু করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়াও এই কর্মসূচি চালু রেখেছিলেন, বাংলাদেশে চালু করেছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকে এখানে বৃক্ষরোপণ আমরা করব। তবে এই যে বৃক্ষরোপণ করব, আমি আসার সময় রাস্তায় দেখলাম অনেকগুলো মানুষ রাস্তার দুই ধারে অনেকগুলো গাছের চারা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কেউ কেউ রোপণ করেছেন, কেউ কেউ রোপণ করবেন। যেই চারাগুলো রোপণ হয়নি, আমি খেয়াল করে দেখলাম অনেকে চারা যে মাটি গর্তের মধ্যে দিয়ে দিয়েছে। তো পলিথিনটা শুদ্ধ যদি গর্তের মধ্যে আপনারা দিয়ে তো জানেন যে গাছটা নষ্ট হয়ে যাবে। তো যারা যারা এই কাজটা করেছেন, দয়া করে সকলে ওই পলিথিনটা খুলে নিয়ে মাটি সহ গাছটা মাটিতে রোপণ করুন, নাহলে তো গাছটা বৃক্ষরোপণ গাছটা মরে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? সেই জন্য সকলকে আমাদেরকে যত্ন সহকারে এই কাজটি করতে হবে। এবং এই যে দেখেন বর্ষাকালে বৃষ্টি হয়, আচ্ছা ভাই আগে ডাক দেওয়া শেষ করি তারপরে স্লোগান দেয়, এখন না, আস্তে আস্তে। এখন এই যে দেখেন আমরা দেখেছি যে প্রায় 5টি জেলাতে অনেক বৃষ্টিপাত হয়েছে। তার আগে আবার বৃষ্টিপাত ছিল না বেশ অনেকদিন, তাই না? কখনো বৃষ্টি হচ্ছে না প্রায়। এই যে আবহাওয়ার এই বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতেই আবহাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে এই কারণ যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না, এখন আগের মতন শীত পড়ে না। আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এবং সে কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া
এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আজকে প্রায় এখানে 2000 গাছের চারা রোপণ করা হবে। যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজেই এই গাছটা যাকে আপনারা আজকে রোপণ করবেন, এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে। কারণ এই গাছটি যদি বড় হয় আপনি বুক ধরে শ্বাস নিতে পারবেন। এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটি দর্শক, দেখছিলাম বরিশাল থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা ও মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সমবেত হয় দলটির নেতাকর্মী সহ সাধারণ জনতা। ভাঙ্গার দক্ষিণ পাড় বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী। এদিকে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। এ সময় টোল প্লাজা, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়ক এলাকায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান তারা। রাজধানীর মোহাম্মদপুরের সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউল্যাবের শিক্ষার্থী আদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত রাতে তার মৃত্যুর পর স্বজনরা চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে আদ্দিনের মৃত্যু হয়েছে। অভিযোগকে কেন্দ্র করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে স্বজনদের উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে র্যাব ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতির কারণে আদ্দিনের মৃত্যু হয়নি। তাদের ভাষ্য, তিনি গুরুতর অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 40 পর্যন্ত বসা স্টিল এমনি বসে রয়েছে। ওর ইনজেকশন দেওয়ার পরে ও 8টা 5 না 10-এর পর থেকে আমার ছেলে আস্তে আস্তে গেছে। পর আমারে বলছে যে পাশের একটা রুম আছে, ওই রুমে আমারে বলছে আপনারা 2 জন থাকতে পারবেন। আমার ছেলে হাতগুলো কেন নীল হয়ে যাইতেছে, এরকম ঠান্ডা হয়ে যাইতেছে কেন? পরে বলতেছে যে ওরে ও তো ঘুমাসতেছে, আমাকে মুখটা এমন হয়ে যেতেছে কেন, মুখটা যেন কেমন হয়ে গেছে, আমার ছেলের মুখটা এমন হইতেছে কেন। আমার ছেলের চোখ 2টা গোলা, আমার ছেলেরে ও মাইরা ফালাইছে, আমার ছেলে। আমরা যখন আসছিল তখন আমরা প্রেশার কম পাইছিলাম পেশেন্টের হাত পা একদম অবশ, কথা বলতে পারতেছে না, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারতেছে না। ঠিক আছে, এই জন্য আমরা দেখছি যে পেশেন্টের কন্ডিশনটা ক্রিটিক্যাল। সো আমি বলছি পেশেন্টের আইসিইউ সার্ভিস লাগবে, আপনারা যদি ভর্তি করেন তাহলে আমরা চিকিৎসা শুরু করবো। এবার বিআরবি কেবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপে এমন কিছু ম্যাচ আছে যেগুলো শুরু হওয়ার আগেই ইতিহাসের অংশ হয়ে যায়। আর্জেন্টিনা ইংল্যান্ড ঠিক তেমনই এক লড়াই। ফুটবল, রাজনীতি, বিতর্ক আর কিংবদন্তিদের গল্পে মোড়া এই দুই রথ আবারও ফিরছে বিশ্বকাপের মঞ্চে। ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার রাতে লড়বে এই দুই দল। এটি শুধু একটি সেমিফাইনাল নয়, ইতিহাসের আরেকটি অধ্যায় লেখার অপেক্ষা। 4 দশকের বেশি সময় ধরে চলা প্রতিদ্বন্দ্বিতার গল্প নিয়ে রিপোর্ট করছেন আতিকুল ইসলাম শাকিল।
আর্জেন্টিনা ইংল্যান্ড দুটি নাম একটি প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপের ইতিহাসে বহু ম্যাচ হয়েছে, কিন্তু খুব কম লড়াই এতটা আবেগ, বিতর্ক আর নাটকীয়তা উপহার দিয়েছে। 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু উত্তেজনার। ইংল্যান্ডের মাটিতে বিতর্কিত লাল কার্ড দেখেন আর্জেন্টাইন অধিনায়ক অ্যান্তোনিও রাত্তিন। ম্যাচ জিতে সেমিফাইনালে যায় ইংল্যান্ড। পরে সেই আসরেই ইংলিশরা জেতে একমাত্র বিশ্বকাপ। এরপর 1986 মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি। মাত্র 4 মিনিটের ব্যবধানে দিয়েগো ম্যারাডোনা করেন 2টি গোল। প্রথমটি হ্যান্ড অফ গড নামে অমর হয়ে যায়, আর দ্বিতীয়টি নিজের অর্ধ থেকে বল নিয়ে 5 ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে করা সেই গোলকে ফিফা পরে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি দেয়। ম্যারাডোনার জাদুকরী ঝলক আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াইকে এনে দেয় অমরত্ব। 1998 বিশ্বকাপে আবার মুখোমুখি দুই দল। সেন্ট এতিয়েনে রুদ্ধশ্বাস লড়াইয়ে ডেভিড বেকহামের লাল কার্ড হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। টাই ব্রেকারে জিতে শেষ 8-এ যায় আর্জেন্টিনা। বেকহাম পরিণত হন খলনায়কে। তবে ঠিক পরের আসরেই প্রতিশোধ নেন বেকহাম, প্রতিশোধ নেয় ইংল্যান্ড। 2002 বিশ্বকাপে গ্রুপ পর্বে ডেভিড বেকহামের পেনাল্টি গোলেই 1-0 ব্যবধানে জেতে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপে এখন পর্যন্ত 5 বার দেখা হয়েছে এই দুই দলের, যেখানে ইংল্যান্ড জিতেছে 3 বার আর আর্জেন্টিনা 2 বার। কিন্তু সংখ্যার চেয়েও বড় হয়ে আছে সেই সব মুহূর্ত যেগুলো ফুটবল ইতিহাসকে বদলে দিয়েছে। ম্যারাডোনা নেই, বেকহাম অবসর নিয়েছেন বহু আগে, কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ড দৌড়ত আজও একই রকম জীবন্ত। আতিকুল ইসলাম শাকিল, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা। নতুন করে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এর মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। হরমুজ প্রণালীকে ঘিরে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। দক্ষিণ ইরানের একাধিক এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন বাহিনীর দাবি, একদিন আগেই ইরানের অন্তত 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। জবাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানের শত্রু ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী এখন উন্মুক্ত। তবে ইরান সংশ্লিষ্টরা বলছেন, স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত হরমুজে নৌযান চলাচলের অনুমতি নেই। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরোধ হাতিয়ার। তাই শুধু বিমান হামলা করে তেহরানের সক্ষমতা দুর্বল করা সম্ভব নয়। সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $78 বেশি হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, সংঘাত অব্যাহত থাকলে তেলের দাম $80ও ছাড়িয়ে যেতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। IDLC, পরিবর্তনের পথে বাংলাদেশ। আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের 104টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং 6টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সহ মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান বাড়ানো এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুকরণ সহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দর্শক, সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।